খালেদা জিয়ার নামে আমেরিকার রাস্তার নামকরণ বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের জেএফ থান্ডার 17 যুদ্ধবিমান কেনা ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট দাবি ভারতের। আমেরিকার উস্কানিতেই বিক্ষোভ সহিংস হচ্ছে, জাতিসংঘে ইরানের অভিযোগ। ইরানে অভিযান চালানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনোভাবে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, জানিয়ে দিলেন তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। And by the way, we don't want Russia or China going to Greenland, which if we don't take Greenland. শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক সিটি কাউন্সিল জোসেফ ক্যাম্পাও এভিনিউ ও কোনান্ট স্ট্রিটের মধ্যবর্তী কার্পেন্টার স্ট্রিটের একটি অংশের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানিয়েছে, এই নামকরণে হ্যামট্রমিক সিটি কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন কাউন্সিলরের সক্রিয় ভূমিকা রেখেছেন। প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। অভিবাসী অধ্যুষিত শহর হ্যামট্রমিক রাজ্যের সবচেয়ে বড় বাংলাদেশি সম্প্রদায় বসবাস করেন। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের জেএফ 17 থান্ডার যুদ্ধবিমান কেনা ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। এ কারণে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের ইসলামাবাদ সফর এবং যুদ্ধবিমান কেনা সংক্রান্ত আলোচনার বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর তারা গভীর নজর রাখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে তার আগ্রাসী নীতিগুলো নিয়ন্ত্রণে তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প আরও বলেন, তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। গেল শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই ঘটনাকে জাতিসংঘ সনদে স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন সমালোচকরা। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধেও সামরিক অভিযান চালাতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনের প্রতি এই অবজ্ঞা বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনোভাবেই গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেবে। সম্প্রতি তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ডেনমার্ক সরকার বিষয়টি পছন্দ করুক বা না করুক, ওয়াশিংটন সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করবেই, প্রয়োজনে শক্তি প্রয়োগ করবেন। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল না করলে রাশিয়া বা চীন নিয়ন্ত্রণ নিয়ে নেবে। খনিজ সম্পদে ভরপুর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন বিপজ্জনক প্রতিযোগিতা করছে। And by the way, we don't want Russia or China going to Greenland, which if we don't take Greenland. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিক্রিয়ায় বিশেষ নির্দেশ জারি করেছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি আগে গুলি পরে প্রশ্ননীতি হিসেবে বর্ণনা করা হচ্ছে। স্থানীয় পত্রিকা বার্লিংস্কেকে দেয়া সাক্ষাৎকারে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো বিদেশি শক্তি যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, কোনো নির্দেশের অপেক্ষা না করে গুলি চালাতে পারবে সেনা সদস্যরা। কমান্ডার বা সরকারের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার অপেক্ষা করতে হবে না। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি ডেনমার্ক ও ন্যাটোর দেশগুলোতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা 2 রাত ধরে সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা তেহরানের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পূর্ববর্তী সময়ের রাজতান্ত্রিক পতাকা উড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে স্লোগান দিচ্ছেন, শাহ আমলের রাজতন্ত্রের পক্ষে জয়ধ্বনি করছেন। এদিকে আমেরিকার টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবারই তেহরানে 200 জনেরও বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে শুক্রবার টেলিভিশন ভাষণে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই বিক্ষোভকারীরা সহিংসতা করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচিও এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ হস্তক্ষেপে আন্দোলন সহিংস হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, সহিংসতাকে উৎসাহ দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। প্রতিক্রিয়ায় ট্রাম্প আবারও বলেছেন, বিক্ষোভকারীদের উপর ইরানি কর্তৃপক্ষ গুলি চালালে প্রয়োজনে সরাসরি সামরিক হামলার নির্দেশ দিবে যুক্তরাষ্ট্র। So Iran's in big trouble. It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তাকে অপহরণ করে আদালতে সোপর্দ করতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আসিফ বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো পদক্ষেপ নিলে তিনি সমর্থন করবেন। তুরস্কও চাইলে নেতানিয়াহুকে অপহরণ করতে পারে। এর জন্য পাকিস্তানিরা দোয়া করছে। এ আহ্বানের পক্ষে যুক্তি হিসেবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করেন খাজা আসিফ। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে কারাকাস সফর করেছেন। ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দলও শিগগিরই ওয়াশিংটন যাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মূলত ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার নিয়ন্ত্রণের জন্যই এই কূটনৈতিক তৎপরতা চলছে। গেল ৩ জানুয়ারি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজকে শর্ত দিয়েছেন, যতক্ষণ ওয়াশিংটনকে তেলের নিয়ন্ত্রণ সহায়তা করবেন ততক্ষণই তার শাসন থাকবে। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, কূটনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়া হবে। এ কারণেই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে তার সরকার। শনিবার এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। বিবৃতিতে রদ্রিগেজ গেল ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে গুরুতর অপরাধ ও অবৈধ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে আলোচনা করেছেন। তাদেরকে জানিয়েছেন, ভেনেজুয়েলা কূটনৈতিক পথেই আগ্রাসনের মোকাবেলা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদুরোর মতো পুতিনের বিরুদ্ধে কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন তিনি মনে করেন না। পুতিনের সঙ্গে তার চমৎকার সম্পর্ক আছে, ভবিষ্যতেও থাকবে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, পুতিনের অবস্থা মাদুরোর মতো হতে পারে। শুক্রবার সাংবাদিকরা এ বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে এমনই জবাব দিয়েছেন তিনি। ট্রাম্প জেলেনস্কির সেই ধারণাকে নাকচ করে দিয়ে আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হয় তিনি পুতিনের উপর কিছুটা হতাশ, তবে মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। দ্রুতই ইউক্রেন যুদ্ধের সমাধান হবে। পাকিস্তান ও সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক। এ নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন। ওই চুক্তি অনুযায়ী কোনো এক দেশের উপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা নিয়ে প্রশ্ন এবং ন্যাটোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক এই চুক্তিকে সুযোগ হিসেবে দেখছে। সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে 2025 সালে কোরআন হিফজ সম্পন্ন করেছেন 8,335 জন শিক্ষার্থী। বছর জুড়ে এসব কার্যক্রমে দেশ বিদেশের 71,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতিদিন গড়ে 33 জন শিক্ষার্থী হিফজ শেষ করেছেন। বর্তমানে এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা 71,000-এর বেশি। এর মধ্যে 40,000 শিক্ষার্থী অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করছেন। বৃহস্পতিবার মসজিদটির বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।